আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে তারা আমাদের কাছে যে স্প্রেডশিট পাঠিয়েছিলেন সংস্কারের সুপারিশের ব্যাপারে সেটা আমরা আজকে জমা দিতে এসেছি। যেটা আমরা আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আমাদের ডেডলাইন মিস করার কারণগুলো আমরা বলেছিলাম যে আমরা আত্মপ্রকাশ করেছি 28 ফেব্রুয়ারি এবং এরপরে আমাদের কতগুলো পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন করতে হয়েছে, যে কারণে আমাদের 10 দিন দেরি হয়েছে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে এই প্রক্রিয়াটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা গতকালকে সেটা ক্ল্যারিফাই করেছি। আজকে আমরা এখানে তাদের যে স্প্রেডশিট আমাদের কাছে তারা দিয়েছিলেন সেটার সাথে আমরা কিছু লিখিত টকিং পয়েন্টস যেটা বলতে পারি আমরা সেটা তাদের কাছে দিয়েছিলাম। সেখানে আমাদের মূল প্রশ্ন ছিল 3টা এই স্প্রেডশিটের বাইরে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে জুলাই ঠিক আছে 1 নম্বর প্রশ্ন ছিল যে জুলাই চার্টার হবে ঐক্যমত্যের ভিত্তিতে, অর্থাৎ তারা যে আমাদের কাছে স্প্রেডশিট দিয়েছেন 166টা পয়েন্টসে 5টা কমিশনের 166টা প্রশ্নে, সেটার ভিত্তিতে জুলাই চার্টার হবে। ভাই আপনারা আমাদেরকে একটু কথা বলতে দেন প্লিজ। তা আমাদের প্রশ্ন ছিল যে জুলাই চার্টারটা হবে স্প্রেডশিটের মধ্যে যে সকল বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হচ্ছে তার উপরে স্প্রেডশিট হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 166টা সুপারিশমালার সবগুলো আসলে জুলাই চার্টারে থাকবে না, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন যেটা আমরা এক ধরনের বলতে পারেন যে উদ্বেগ জানিয়েছি যে 5টা কমিশন আলাদা আলাদাভাবে তাদের প্রস্তাবগুলো সবাইকে দিয়েছে। সেখানে অনেকগুলো বিষয় ছিল। এখন সেখান থেকে কনসাইজ করেই কিন্তু 166টা স্প্রেডশিটে এসেছে, সেখান থেকে আরও কনসাইজ করে জুলাই চার্টার আসবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এই যে এত কনসাইজ করার পরে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু বাদ পড়ে যাচ্ছে সেগুলো আমরা কেন বাদ দিচ্ছি? শুধুমাত্র ঐক্যমত্য হচ্ছে না। এখন ঐক্যমত্য আসলে তো প্রত্যেকের যার যার রাজনৈতিক অবস্থান থেকে তৈরি হয়। তা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রস্তাব আসবে কিন্তু জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে না, সেগুলোর ব্যাপারে কমিশন কি ভাবছে। এটা ছিল আমাদের 1 নম্বর আজকের জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা যেটা আমরা গতকালকে আপনাদের বলেছি যে 111টি সংস্কার প্রস্তাব আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি যেগুলো কোনো ধরনের সংলাপ ছাড়া তারা বাস্তবায়ন করার কথা ভাবছেন সরকার। এই 111টার মধ্যে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে আলোচনা করার দরকার আছে। এগুলো কি প্রক্রিয়ায় বা কি ভিত্তিতে 111টা নির্ধারণ করা হলো এটা আমাদের জানতে চাওয়া ছিল। 3 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুটো কমিশন এই আমাদের কাছে স্প্রেডশিট পাঠানো হয় নাই। একটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, যেটা আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং আরেকটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমরা দেখতে পাই নাই এবং আমরা সেখানে আমাদের মতামত জানাতে পারি নাই। তো এই ব্যাপারেও কমিশনের অবস্থান আমাদের কাছে জানতে চাই। এই 3টা আমাদের প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছি। এর বাইরে এবার স্প্রেডশিটের উপর আমরা কিছু মন্তব্য আপনাদের করতে পারি যে আমরা তো আজকে তাদের সাথে শুধু জমা দিয়েছি এবং আমরা লিখিত এই 3টা প্রশ্ন লিখিত আকারে দিয়েছি। এরপর যখন আমরা তাদের সাথে বসবো এই প্রশ্নগুলো নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা হবে। কিন্তু আমরা আজকে এই 3টা কনসার্ন বলতে পারেন, প্রশ্ন বলতে পারেন, সেগুলো আমরা জানালাম তাদেরকে। আচ্ছা, এবার হচ্ছে স্প্রেডশিটে 166টা যে প্রস্তাব ছিল বা ভুক্তি ছিল বলতে পারি, এন্ট্রি ছিল, সেটার মধ্যে আমরা একমত হতে পেরেছি 113টা প্রস্তাবের সাথে আমরা পুরোপুরি একমত হয়েছি। 29টা প্রস্তাবে আমরা আংশিক একমত হয়েছি এবং 22টা প্রস্তাবের ব্যাপারে আমরা একমত হতে পারি নাই। এখানে উল্লেখ থাকে যে এই যে একমত হয়েছে 113টা এবং আংশিক হয়েছে 29টা, আংশিক এবং সবটা মিলিয়ে বলতে গেলে 142টাতে আমরা একমত এবং আংশিক একমত হয়েছি। অনেকগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে যে একমত হওয়ার পরেও আমরা অনেকগুলো মন্তব্য করেছি, যে পাশে যে মন্তব্য ঘর। আংশিক একমতের ক্ষেত্রেও যেখানে আমাদেরকে বেশি মন্তব্য করতে হয়েছে সেখানে আমরা আংশিক একমত টিক দিয়ে তারপর আমাদের মতামতটা রেখেছি এভাবে। আর যেগুলো একমত হই নাই সেগুলো আমরা কেন একমত হই নাই সেখানে অল্প যেটুকু জায়গা আছে তার মধ্যে লিখেছি। সামনে যখন আমরা আরও বসবো তখন সেগুলোর ব্যাপারে আরও ডিটেলস আমরা তাদেরকে বলবো। তো এই হচ্ছে, আমি একটু আবারও রিপিট করি যে 113টা প্রস্তাবে আমরা সরাসরি একমত হয়েছি, 29টার মধ্যে আমরা আংশিক একমত হয়েছি, 22টা প্রস্তাবে আমরা একমত হই নাই। আচ্ছা, এবার আমাদের কিছু গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্তব্য আমরা করেছি, তার মধ্যে যেগুলো একদম বেশি জরুরি মনে করছি সেগুলো আপনাদেরকে আমরা জানাচ্ছি। যেমন তারা বলেছেন যে রাষ্ট্রভাষা, তো রাষ্ট্রভাষা বাংলা, এটার ব্যাপারে আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা বলেছি এটা ইট শুড বি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দাপ্তরিক ভাষা হওয়া উচিত। কথাটা রাষ্ট্রভাষা না, দাপ্তরিক ভাষা। দাপ্তরিক ভাষা এক বা একাধিক হবে কিনা সেটা অন্য আলোচনা, কিন্তু কথাটা হওয়া উচিত দাপ্তরিক ভাষা।
আপনি পৃথিবীতে দেখবেন, ইন্ডিয়ায় দেখবেন দাপ্তরিক ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা রাষ্ট্রভাষা হয় না কথাটা। ওনারা প্রস্তাব করেছেন এবং আমরা একমত হয়েছি, বাংলাদেশের নাগরিক বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন, যেটা বিদ্যমান সংবিধানে দুই রকম করে আছে, যে জনগণ বাঙালি আর নাগরিকরা বাংলাদেশি। এইটাকে ওনারা এক লাইনে এনেছেন যে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন। আমরা এটার সাথে একমত হয়েছি। পাশাপাশি আমরা মন্তব্য করেছি যে বিভিন্ন যে জাতিসত্তা আছে বাংলাদেশে, তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। এবং মৌলিক অধিকার, তারা বলেছেন যে মৌলিক অধিকারের যে অংশটা দ্বিতীয় এবং তৃতীয় ভাগকে মিলিয়ে তারা মৌলিক অধিকার ও স্বাধীনতার নামকরণ করেছেন এটাকে। আমরা বলেছি এটা হওয়া উচিত, এখানে আরও থাকা উচিত প্রাণ প্রকৃতির সুরক্ষা, এটা মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। মৌলিক অধিকারের সীমা, এখানে প্রত্যেকটা মৌলিক অধিকারের ক্ষেত্রে আলাদা আলাদা সীমা দেওয়া আছে, তারা একটা সাধারণ সীমা করার কথা ভেবেছেন। আমরা বলেছি সাধারণ সীমা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের এখতিয়ার সুনির্দিষ্ট করতে হবে, যে আদালতের এখতিয়ারটা কীরকম হবে সেটা স্পেসিফিক করতে হবে। আপনারা দেখেছেন যে তারা একটা প্রস্তাব করেছেন যে 10%, প্রত্যেকটা দলকে 10% তরুণ তরুণী মনোনয়ন দিতে হবে নির্বাচনে। আমরা বলেছি যে তরুণ তরুণী বিবেচিত হবার যে সর্বোচ্চ বয়স সীমাটা কত সেটা নির্দিষ্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে 35 বছর বয়সকে আমরা তরুণ তরুণী পর্যন্ত ধরতে পারি, মানে ধরা উচিত হবে, মানে সর্বোচ্চ বয়স সীমাটা 35। গতকালকে আমরা এটা আপনাদেরকে বলেছি যে 21 না 23, যে ন্যূনতম প্রার্থী হবার যে বয়স 21 না, আমরা বলেছি এটা 23 হওয়া উচিত। ডেপুটি স্পিকার তারা 2 জন প্রস্তাব করেছেন, আমরা বলেছি 1 জন হয় যথেষ্ট এবং এটা বিরোধী দল থেকে হওয়া উচিত। প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং মানে দলীয় প্রধান একই ব্যক্তি যেন না হয়, এটা প্রস্তাব তারা করেছেন। আমরা বলেছি এটা ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের মধ্যে ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস। এখন যেমন তিনি মন্ত্রীদের প্রধান, আমরা বলছি তিনি ওই মন্ত্রিসভার মধ্যে প্রথম ব্যক্তি, মানে সবার মধ্যে প্রথম, ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস। এর বাইরে তার কোনো আলাদা প্রধানের যে স্ট্যাটাস সেটা না থাকুক, তাহলে আর এই যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে বাধা থাকবে না। তারা বলেছেন অর্থ বিল ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে মতামত দেওয়া যাবে। আমরা বলেছি এর পাশাপাশি দলের বিরুদ্ধে যে অনাস্থা ভোট, এটার ক্ষেত্রে এটাও অন্তর্ভুক্ত করা উচিত, অর্থাৎ অর্থ বিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীন মতামত দিতে পারবেন সংসদ সদস্যরা। আরেকটা যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে 2 হাউসের প্রস্তাব এসেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এক্ষেত্রে আমরা বলেছি যে উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে, যেটা অন্যান্য দলগুলো চাচ্ছে না। আমরা বলেছি নির্বাচনের আগেই। কেন এটা আমরা বলেছি, ভোট কিন্তু কারেন্ট যে প্রস্তাব তার মধ্যে ভোট, একজন ভোটার কিন্তু একটাই ভোট দেবেন, ওই একটা ভোটেই আপনার ওই ভোটের পার্সেন্টেজ জমা হবে। সেক্ষেত্রে আমার জানার অধিকার আছে যে আমার ভোটে উচ্চকক্ষে কে যাচ্ছে। তা আমি যদি সেটা না জানি এবং আমি ভোট দিয়ে দিলাম, একটা দল 35% ভোট পেল এবং 35 জন আপার চেম্বারে গেল এবং তারা তাদের মতো করে 35 জনকে দিয়ে দিল, কিন্তু যদি ইলেকশনের আগেই মানে তালিকাটা থাকে, তাহলে আমি ভোট দেওয়ার ক্ষেত্রে লোয়ার হাউসের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি বিবেচনায় নিব যে আপার হাউসের ওই দলের প্রার্থীর ব্যাপারগুলো ঠিক আছে কিনা। যদি আমার কাছে পছন্দ না হয় তাহলে কিন্তু আমার ভোটের বিবেচনা বদলে যাবে। এই জন্য আমরা বলেছি যে উচ্চ কক্ষের ক্ষেত্রে যেমন আপনাকে যেমন লোয়ার হাউসের আগেই ঘোষণা করতে হবে, উচ্চ কক্ষের ক্ষেত্রে আগে ঘোষণা করতে হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন, তবে সেটা সব ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা থাকবে না। এখন যেভাবে থাকে, যেটা মানতে বাধ্য থাকেন, আমরা বলছি এটা নন বাইন্ডিং হতে পারে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব এসেছে, তো আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটাকে সমর্থন করেছি, কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেবেন, এরকম একটা কথা আছে। আমরা বলেছি যে নিয়োগটা এনসিসি এই সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে তাদের যে সদস্য সংখ্যা 9 জন, এই সদস্যদের 2/3 ভোটে যেন এটা সিদ্ধান্তটা হয়। অন্তর্বর্তী সরকারের একটা বিধান আছে, আমরা বলেছি যে এটাকে হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, মানে কথাটা হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারবো যে তাদের কাজ শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করা, এর বাইরে অন্যান্য যে কোনো অ্যাম্বিশন আসলে তাদের জুরিসডিকশনের বাইরে বলে বিবেচিত হবে। আচ্ছা, এরপর হচ্ছে একটা পর্যায় পর্যন্ত সামনে নির্বাচন, এই নির্বাচন তারপরে নির্বাচন আমরা তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে করতে পারি, কিন্তু আমরা বলেছি একটা পর্যায়ে এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারাই এই দায়িত্ব নিতে পারে। যদি নির্বাচন কমিশন থাকে এবং এনসিসি থাকে তাহলে আলাদা করে এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকার দরকার নাই। ওইটা আমরা কিভাবে এই ফরমেশনটা হবে সেটা আমরা মন্তব্যের ঘরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। এবং এই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার এটার মেয়াদ আমরা নির্বাচন কমিশন বলেছে সম্ভবত 4 মাস, সংবিধান সংস্কার কমিশন বলেছে 3 মাস, আমরা বলেছি এটা 70 থেকে 75 দিন হয় যথেষ্ট।
যদি নির্বাচন কমিশন অ্যাক্টিভ থাকে, কারণ সবসময় নির্বাচন কমিশন প্রস্তুত থাকে নির্বাচন করার জন্য, পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল আছে, সেক্ষেত্রে 70 থেকে 75 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আমরা মনে করি। এনসিসি যখন আপনি খেয়াল করবেন যে একটা সরকারের পরে আরেকটা সরকার আসার আগ পর্যন্ত যে মধ্যবর্তী টাইমটা, এই সময় তো এনসিসি থাকবে, এবং আমরা বলেছি যে এনসিসির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে সেটা তদন্ত করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলেছি যে আর্থিক স্বাধীনতার কথা এসেছে, প্রস্তাব করেছেন, আমরা মনে করি এটা ভালো প্রস্তাব, কিন্তু বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। জরুরি অবস্থার ক্ষেত্রে আমরা বলেছি যে সংসদ চলাকালীন যদি জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি দেশে আসে, তাহলে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জরুরি অবস্থা জারি করতে হবে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি করা যাবে না, যে কোনো পরিস্থিতি হোক, কারণ এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময়, তখন শুধু নির্বাচন আয়োজন করতে হবে। আচ্ছা, নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন উচ্চ কক্ষের সিট অ্যালোকেশনের ব্যাপারে নির্বাচন কমিশন বলেছে 3% ভোট পেলে তার ভিত্তিতে আপনাকে আসন দেওয়া হবে, আর সংবিধান সংস্কার কমিশন বলেছে 1%। তা আমরা বলেছি এটা 1%ই ঠিক আছে, 3% দরকার নাই। আচ্ছা, ওনাদের আরেকটা প্রস্তাব আছে যে প্রত্যেক দলের প্রাপ্ত আসনের মধ্যে 50% নির্দলীয় এবং 30% নারী অন্তর্ভুক্ত করতে হবে। মানে উচ্চকক্ষে এক একটা দল যতগুলো আসন পাবে তার মধ্যে 50% দিতে হবে নির্দলীয় ব্যক্তিদেরকে, 30% দিতে হবে নারীদেরকে। আমরা বলেছি যে যেহেতু লোয়ার হাউসে 100 জন নারী সংসদ সদস্য যাচ্ছে, সেক্ষেত্রে এই প্রপোর্শনটা নির্দলীয় ব্যক্তি 50% না 33% হওয়াই যথেষ্ট, এবং নারী 25% হওয়াটাই যথেষ্ট আপার হাউসে। উচ্চকক্ষের সদস্যদের সর্বনিম্ন বয়স তারা 35 বছর প্রস্তাব করেছেন, আমরা বলেছি এটা 33 করা দরকার, এবং তারা একটা শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন যে স্নাতক। আমরা বলেছি তারাই আবার বলেছেন কিন্তু যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকতে হবে, সেক্ষেত্রে আমরা বলেছি শিক্ষাগত যোগ্যতার বারটা উঠিয়ে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন করবে নির্বাচন কমিশন, এবং সেটা তারা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে হবে, আমরা বলেছি এটা দরকার নেই, এটা বছর জুড়ে হতে হবে। আর দুদকের ক্ষেত্রে ন্যায়পাল নিয়োগের বাধ্যতা থাকতে হবে। দুদক কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানে 15 বছর চাকরির অভিজ্ঞতার কথা তারা বলেছেন, আমরা বলেছি 10 বছর থাকলেই চলবে। বিচার বিভাগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতের বিচারক এবং সকল আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির বিবরণ ও প্রকাশ 3 বছর অন্তর অন্তর প্রকাশ করার কথা তারা বলেছেন, আমরা বলেছি প্রতি অর্থ বছরে, মানে প্রত্যেক অর্থ বছর যেটা আপনাকে করের হিসাব দিতে হয় তখনই এটা দিতে হবে প্রত্যেক বছর। জনপ্রশাসনের ক্ষেত্রে তারা প্রস্তাব করেছেন যে জেলা ম্যাজিস্ট্রেটের মামলা গ্রহণের ক্ষমতা থাকা দরকার, আমরা বলেছি এটার কোনো দরকার নাই, কারণ বিচার বিভাগ ছাড়া বিচারিক ক্ষমতা বিচার বিভাগের বাইরে অন্য কোনো পেশাজীবীদের হাতে থাকা উচিত হবে না। পাবলিক সার্ভিস পুনর্গঠন কমিশন প্রস্তাব করেছেন তারা, সেক্ষেত্রে আমরা বলেছি আরও সুনির্দিষ্ট হওয়া দরকার এভাবে যে জেনারেল সার্ভিসগুলোর জন্য একটি জেনারেল সার্ভিস কমিশন, কারিগরি সার্ভিসগুলোর জন্য একটি কারিগরি সার্ভিস কমিশন, এবং শিক্ষা সার্ভিস কমিশন আলাদা করা যেতে পারে, শিক্ষা ও স্বাস্থ্য। সংসদের স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের সদস্যদের নিয়োগ দেওয়ার কথা বলেছেন, এটা জনপ্রশাসনের প্রস্তাব এসেছে, আমরা বলেছি আমরা নীতিগতভাবে এটার সাথে একমত, কিন্তু এটা জনপ্রশাসনের এখতিয়ারের মধ্যে পড়ে বলে আমরা মনে করি না এই প্রস্তাবটা। একটা জিনিসের আমরা খুব ঘোরতর বিরোধিতা করেছি জনপ্রশাসন সংস্কারের, সেটা হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা। আমরা বলেছি এই ধারণা বিপজ্জনক, সুতরাং এটা নিয়ে কোনো আলোচনারই দরকার নেই, এটা পত্রপাঠ বিদায় করে দেওয়া দরকার, এটা বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। জেলা পরিষদ বিলুপ্তির কথা এসেছে প্রস্তাব, আমরা বলেছি জেলা পরিষদ থাকা প্রয়োজন। পৌরসভার চেয়ারম্যানরা ওয়ার্ড মেম্বারদের ভোটে নির্বাচিত হবে, এরকম একটা কথা এসেছে, আমরা বলছি না, পৌরসভার চেয়ারম্যানরা সরাসরি যে ভোটে সেভাবেই নির্বাচিত হতে হবে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্তির কথা এসেছে, আমরা বলেছি এই পদটা থাকা দরকার। ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা মনে করেছি প্রত্যক্ষ ভোটের বিধান থাকা দরকার। স্বতন্ত্র ভূমি আদালত, এখানে একটা জিনিস উল্লেখ করা আপনাদের জন্য প্রাসঙ্গিক হবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে আমরা সবচেয়ে বেশি দ্বিমত বা একমত হইনি আসলে জনপ্রশাসন সংস্কারের সাথে, এই কমিশনের সাথে। তাদের 12টা প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি, 11টার সাথে আমরা একমত হতে পারি নাই, 3টার সাথে আংশিক একমত হয়েছি। এখন তারা স্বতন্ত্র ভূমি আদালতের কথা বলেছেন, তো সেই ক্ষেত্রে আমরা বলেছি বিভাগীয় পর্যায়ে ভূমি আদালত স্থাপন করা হলে তার অধস্থন ও উচ্চ আদালত কি হবে তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় নাই, সুতরাং আমরা এটার সাথে একমত হতে পারি নাই।
আরেকটা যেটা প্রস্তাব সর্বশেষ, মন্ত্রী প্রতিমন্ত্রীদের পিএস এবং এপিএস নিয়োগের ক্ষেত্রে তারা বলেছেন সিভিল সার্ভিসের বাইরে মন্ত্রীদের অভিপ্রায় বা সম্মতিক্রমে বাইরে থেকে নিয়োগ দেওয়া যেতে পারে। আমরা বলেছি এতে করে রাজনীতিকরণ ঘটার ব্যাপক সম্ভাবনা আছে, সুতরাং এটা আমরা একমত না এই প্রস্তাবের সাথে। মোটামুটি এগুলোই ছিল আমাদের, যেগুলো আমরা মন্তব্য যেগুলো করেছি এগুলোই ছিল। আর বাকিগুলো তো কি কি বিষয় আমরা একমত হয়েছি বা হই নাই সেইগুলোর কিছু কিছু বিষয় আছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা বলতে পারি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, গতকালকে আমরা এই ব্যাপারে বলেছি, আজকেও বলি, আমরা 6টা পদ্ধতি বলা আছে কি কিভাবে আপনারা দেখেছেন যে গণভোট আবার নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের পরে গণভোট, নির্বাচন পরবর্তী সংসদ, গণপরিষদ কাম পার্লামেন্ট, এরকম 6টা প্রস্তাব আছে। আমরা দুটো প্রস্তাব এবং আছে অধ্যাদেশের মাধ্যমে আমরা যেগুলো যাচাই করে দেখেছি যে দুটো প্রস্তাবের মধ্যেই ঘটনাটা সম্পন্ন করা সম্ভব। একটা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে আমরা আগে ঠিক করেছি যে কোন প্রস্তাবগুলোর সাথে সংবিধানের সম্পর্ক নাই, যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারই করতে পারবে, আর যেগুলো সংবিধান সম্পর্কিত সেগুলোর জন্য গণপরিষদ নির্বাচন, আসন্ন নির্বাচনটা গণপরিষদ নির্বাচন, যেটা আমাদের আগের পজিশন, সেটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি যে এটা গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। আচ্ছা, একটা হলো যে শুধুমাত্র নতুন সংবিধান লেখার ক্ষেত্রেই গণপরিষদ ডাকতে হয়, এই ধারণাটা ঠিক না। আমরা অনেকগুলো দেশের উদাহরণ দেখেছি, সেক্ষেত্রে তারা সংবিধানের বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের আয়োজন করেছে। ডমিনিকান রিপাবলিকে এই পর্যন্ত 32টা সংবিধান গ্রহণ করা হয়েছে, থাইল্যান্ডে 20টা সংবিধান গ্রহণ করা হয়েছে, ভেনেজুয়েলায় 20টা সংবিধান, তাতে করে ওই দেশগুলো পৃথিবী থেকে উড়ে যায় নাই। ফলে এই আলোচনাগুলো যারা করেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা রাষ্ট্র আছে, ইতিমধ্যে সংবিধান আছে, আবার কেন দরকার, তারা ঠিক দাবি তোলেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা বলেছি যে গণপরিষদের মাধ্যমে কারা গণপরিষদে যাবে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই গণপরিষদে যাবে। অর্থাৎ আগামী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে, অর্থাৎ যারা নির্বাচনের মধ্যে দিয়ে বিজয়ী হবে, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে, যেটাই বলি মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে তারা যাবে। এবং আমরা এইটা বলেছি যে গণপরিষদ তো একটা স্বল্প মেয়াদের ব্যাপার, সেটা 120 দিন হতে পারে, 6 মাস হতে পারে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে, এরকম উদাহরণ পৃথিবীর অনেক জায়গায় আছে, যেটা আমাদের আগেরই প্রস্তাব। কমিশন কিন্তু যেভাবে বলেছে, আপনারা খেয়াল করবেন তাদের ভাষাটা, যে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। তার মানে তারা বলছেন যে এমন একটা নির্বাচিত বডি যেখানে আপনি একই সাথে গণপরিষদ সদস্য এবং একই সাথে পার্লামেন্ট মেম্বার, 3 দিন এরকম হতে পারে যে 3 দিন গণপরিষদ সদস্য, 3 দিন পার্লামেন্ট মেম্বার, কিংবা বিকালের সেশন গণপরিষদ, সন্ধ্যার সেশন পার্লামেন্ট, এরকম অনেক জায়গায় ঘটেছে। এটা আলোচনা হতে পারে, কিন্তু আমাদের প্রস্তাবটা কিন্তু একটু ডিফারেন্ট, এসেন্সির দিক থেকে এক হলেও একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমরা বলেছি আগে গণপরিষদের কার্য সম্পন্ন হবে। না, এটা তো জুলাই সনদ হবে এবং জুলাই সনদের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে যে আমরা যদি সিদ্ধান্তে আসতে পারি যে সংবিধানের বড় পরিবর্তন কিংবা সম্পূর্ণ নতুন সংবিধান যেটাই হোক, এটা লিখিত হবে, তখন এই সংবিধানের প্রশ্নে তখন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আমরা মনে করি। সুতরাং আমাদের দিক থেকে তো আমরা আগেই বলেছি যে এই সংবিধানকে বাতিল করা দরকার, এবং লিগ্যাল ফ্রেম অর্ডারের মধ্য দিয়ে আগামী ইলেকশন হতে পারে কিংবা জুলাই সনদের মধ্য দিয়ে হতে পারে, পদ্ধতি অনেকগুলো আছে। আগে জাতীয় ঐক্যমত্য হতে হবে এইসব বিষয়ে। আমরা তো মানে দেশ একেবারে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না। সেক্ষেত্রে এই সংবিধান এবং এটা একটা বিশেষত একদলীয় সংবিধান, একটা দলের জন্য মানে তৈরি করা একটা সংবিধান, সে কারণে এই সংবিধানটা, এবং এটা দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের যে এসেন্স, তার বিরুদ্ধে এই সংবিধানটা দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধকে আবারও জনগণের কাছে নেওয়ার জন্য এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান মানে লেখা দরকার, এটা আমাদের পজিশন।
না, এটা তো এনসিসি তো না, এটা হবে বলে আমার মনে হয় না, কারণ এনসিসি কি করবে সেটা খুব সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ সহ অন্যান্য ব্যাপারে। আর যখন নির্বাচনকালীন সময় থাকবে তখন তো সেটা খুবই অল্প সময়, 70-75 দিন। ফলে রাজনীতিবিদদের বা রাজনৈতিক, আর এনসিসিতে তো আপনার প্রধানমন্ত্রী এরা যাচ্ছেন, রাষ্ট্রপতি যাচ্ছেন, যারা আসলে কোনো না কোনো দলের থেকেই যাবেন, ফলে এবং বিরোধী দলের সদস্যও যাবেন সেখানে। ফলে আমাদের কাছে মনে হয় না যে রাজনীতিবিদদের ক্ষমতা কোনোভাবে খর্ব করা হবে। বরং এটা একদিক থেকে ভালো, যদি এটাকে তার জুরিসডিকশনের মধ্যে আমরা রাখতে পারি, তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা নজরদারি থাকবে। সাধারণত ধারণা হচ্ছে যে এই সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত, কিন্তু আসলে এটা ঠিক ধারণা না। মূল ধারণাটা হচ্ছে যে আমাদের মূলত প্রথম সংবিধান ছিল আমাদের, যেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, সেটা ছিল প্রথম সংবিধান। পরবর্তীতে এই সংবিধানটাকে এলাবোরেট না করে তারা অনির্বাচিত লোকদের দিয়ে একটা গণপরিষদ গঠন করে, এবং সেই গণপরিষদে তারা এমন কতগুলো জিনিস নিয়ে আসে যেটা তাদের দলীয় মূলনীতি। 4টা যে মূলনীতি, এটা আসলে আওয়ামী লীগের দলীয় মূলনীতি। কারণ 1972 সালের 19 ফেব্রুয়ারি একটা সমাবেশে শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন এই 4টা হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি, যেটা পরবর্তীতে সংবিধানে জায়গা করে নেয়। এই জন্য এই 72-এর সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যেটা স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাই প্রথম সংবিধান, এবং এই 72 সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কূপ।